ড্রয়িং রুমে বসা রফিক সাহেব ধূসরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তাহলে ধূসর বিকেলে সবাই রওনা দিচ্ছে, তুই যাচ্ছিস না? ধূসর গা এলিয়ে সোফায় বসে আনমনে মোবাইল স্ক্রুল করছিল, মাথা না তুলেই নির্লিপ্ততা কণ্ঠে বলল, অফিসের অনেক কাজ জমে আছে, যেতে পারছি না। রফিক সাহেব চোখ কুঁচকে তাকালেন, কাজের তো শেষ নেই, কোম্পানিটা তোর বাপ চাচার মনে রাখিস, ছুটি চাইলেই পাবি, তবে এখন হুট করে অফিসের কাজ? কিসের এত কাজ? ধূসর কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসে, অনেক জরুরি ক্লায়েন্ট মিটিং আছে, চাচ্চু। যাওয়া সম্ভব না, পরে গিয়ে তোমাদের জয়েন করব। পাশেই ইনায়েত সাহেব গম্ভীর মুখে বসেছিলেন। তিনি আগেই বলে দিয়েছেন, তার হাঁটুর ব্যথা বেড়েছে, তিনি যেতে পারবেন না। কিন্তু রফিক সাহেব নিজের ভাইকে রেখে এক ধাপও কোথাও যাবেন না। আমি একা যাব না, তুমি যদি না যাও, তাহলে আমিও থাকব, রফিক সাহেব দৃঢ় কণ্ঠে বলেন। এই নিয়ে দুই ভাইয়ের মাঝে ছোটখাটো এক তর্ক বেঁধে যায়। ইনায়েত সাহেব বারবার বোঝানোর চেষ্টা করছেন যে তিনি ঠিকই আছেন, সবাই যেন নির্দ্বিধায় যায়। কিন্তু রফিক সাহেব কিছুতেই রাজি হচ্ছেন না। এমন খুনসুটি দেখে মুখ টিপে হাসছেন হৈমন্তী আর রোকসানা। দীর্ঘদিনের অভ্যস্ত দৃশ্য এটি, যেখানে দুই ভাই একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারেন না। সোফার এক পাশে ঈশিতা আর ইচ্ছে বসে এই দৃশ্য উপভোগ করছে। তাদের ব্যাগপ্যাকিং অলরেডি শেষ। ইচ্ছে হাসিমুখে ঈশিতাকে কনুই দিয়ে গুঁতো মেরে বলল, দেখেছিস, আব্বু আর বড় আব্বু আবার শুরু করল। ঈশিতা মাথা নেড়ে মৃদু হাসে, তুই কি ভাবিস, শেষ পর্যন্ত কার জিত হবে? অবশ্যই আব্বুর। ইচ্ছে বলে আত্মবিশ্বাসী কণ্ঠে, আব্বু তো শেষ পর্যন্ত যাবেই, বড় আব্বুকে জোর করে নিয়ে যেতে হলেও নিয়ে যাবে। বাড়ির সবার মধ্যে এখন ব্যস্ততা চলছে, সবাই যে যার ঘরে চলে গেছে রেডি হওয়ার জন্য। কিন্তু লিভিং রুমে তখনও বসেছিল ইচ্ছে। নানুবাড়ি যাওয়ার আনন্দের সাথে মিশে ছিল এক অজানা উত্তেজনা। কিন্তু হঠাৎ করেই পাশ থেকে এক উষ্ণ উপস্থিতি অনুভব করে ইচ্ছে। ধূসর এক দৃষ্টিতে পুরো ঘরজুড়ে চোখ বুলিয়ে নিয়ে নিঃশব্দে ইচ্ছের একদম গা ঘেঁষে বসে পড়ে সোফায়। ইচ্ছে হতবম্ব হয়ে ধূসরের দিকে তাকিয়ে থাকে। এতটা কাছে ধূসর সাধারণত আসে না, অন্তত অন্যদের সামনে নয়। ধূসর একটুও সময় নষ্ট না করে ইচ্ছের কোমর জড়িয়ে নিজের দিকে মুখ ফিরিয়ে আনে, এক হাত দিয়ে ইচ্ছের মুখ উঁচু করে ধরে। নরম, গভীর কণ্ঠে শুধাই, না গেলে হয় না? ইচ্ছে ধূসরের এই আচরণে আরও বেশি লজ্জায় পড়ে মাথা নিচু করে ফেলে, হাতের আঙুলগুলো অসহায়ভাবে একটার সাথে আরেকটা জোড়াতে থাকে। ভাইয়ার বিয়ে, না গেলে অনেক কিছু বাদ যাবে যে, ফিসফিস করে বলে ইচ্ছে। ধূসর একটুক্ষণ নীরব থেকে ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটিয়ে, আমাকে রেখে যাবি? ইচ্ছে হঠাৎ মুখ তুলে তাকায়, ধূসরের চোখে একটা অন্যরকম দৃঢ়তা, যেন সে সত্যিই চাইছে না ইচ্ছে তাকে ছেড়ে যাক। এক মুহূর্ত চুপ থেকে ইচ্ছে মৃদু কণ্ঠে বলে, আপনিও চলুন সাথে। ধূসর এক মুহূর্ত ইচ্ছের মুখের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বলতে চায়, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ধূসর একগাল হালকা হাসি দিয়ে গভীর কণ্ঠে বলে, আমার কাজ শেষ হলেই চলে যাব, তবে আমাকে রেখে যাওয়ার শাস্তি শুধে আসলে ফেরত পাবি ইচ্ছেময়ী। আর একটু কাছে টেনে নেয় ইচ্ছেকে, তারপর কানের কাছে ফিসফিসিয়ে বলে, অপেক্ষা করিস। ইচ্ছে কিছু বলতে গিয়েও যেন থেমে যায়, এক অজানা শিহরণে বুক কেঁপে উঠে সপ্তাদশী। ধূসর ধীর পায়ে উঠে দাঁড়ায়, আরেকবার ইচ্ছের দিকে তাকিয়ে নিয়ে সোজা সিঁড়ির দিকে হাতা দেয়। ইচ্ছে চুপচাপ বসে থাকলেও বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ আরও বেড়ে যায়। ধূসরের কথার অর্থ বুঝতে চেষ্টা করছিল, কিন্তু মাথার ভেতর যেন সবকিছু তালগোল পাকিয়ে যায়। দূরের দেয়াল লাগোয়া আয়নায় চোখ পড়ল ইচ্ছের, নিজের মুখটা দেখে চমকে উঠে, রক্তিম গাল, উজ্জ্বল চোখ, আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি। ধূসর কি বলল, অপেক্ষা করতে? বিকেলে দুইটা গাড়ি করে সবাই রওনা হয়, বাড়ির সামনে ধুলোর আস্তর জমতে শুরু করে চাকার ঘূর্ণিতে। হৈমন্তী আর রোকসানা ব্যস্ত চোখে দেখে নিচ্ছিলেন সব ঠিকঠাক হলো কি না। রফিক সাহেব আর ইনায়েত সাহেব নিশ্চিন্ত মনে গাড়িতে বসেন। ঈশিতা শেষ মুহূর্তের তাড়া নিয়ে ব্যাগ সামলাচ্ছিল। কিন্তু শুধু একা থেকে গেল ধূসর। স্পষ্ট বলেছে, বিয়ের দিন ঠিক পৌঁছে যাব। এ কথার পর আর কেউ তাকে আটকানোর সাহস করেনি। স্বভাবই এমন, নিজের সিদ্ধান্ত একবার নিলে তা থেকে তাকে টলানো কঠিন। কিন্তু ইচ্ছের ছোট্ট মনে বিশাল এক শূন্যতা দোলা দেয়। ধূসর ভাইকে ফেলে রেখে যাওয়ার মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে তার। গাড়ির দরজা বন্ধ হতেই ইচ্ছে আরেকবার ঘুরে তাকায়, ধূসর তখনও নির্লিপ্তভাবে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে। মুখে চিরচেনা গাম্ভীর্য, চোখে যেন এক অপঠিত অধ্যায়ের ছায়া।
গাড়ি বাড়ির আঙিনা পেরিয়ে রাস্তার ধুলোয় মিলিয়ে যায়, কিন্তু ইচ্ছের মনে তখনও ধূসরের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে, বিয়ের দিন ঠিক পৌঁছে যাব। কিন্তু আদৌ কি ধূসর ভাই আসবে, নাকি এই কথার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো না বলা গল্প? কেন জানি ইচ্ছের মন অস্থির হতে শুরু করে, খারাপ কিছু হওয়ার আগাম আভাস দিচ্ছে যেন। চারদিকে ঘন অন্ধকার নেমে এসেছে, শুধু দূরের ল্যাম্পপোস্টের মৃদু আলো জানালার কাছে পড়ে একটা আবছা প্রতিচ্ছবি তৈরি করেছে। সারা বাড়ি নিস্তব্ধ, যেন নিঃশ্বাস ফেলে অপেক্ষা করছে সবার ফেরার জন্য। ক্লান্ত ধূসর ওভারকোট হাতে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। নিঃশব্দ বাড়িটা যেন আজ আরও বিশাল শূন্য মনে হচ্ছে। প্রতিটা ধাপ পেরোনোর সঙ্গে সঙ্গে কেমন যেন এক অজানা শূন্যতা তাকে গ্রাস করে ধূসরকে। দোতলায় উঠে এসে স্বভাববশ ইচ্ছের ঘরের সামনে দাঁড়ায়। দরজাটা খানিকটা ফাঁকা, হয়তো ইচ্ছে বের হওয়ার আগে ভুলে বন্ধ করেনি। ধূসর এক মুহূর্ত দ্বিধায় পড়ে, তারপর আলতো করে দরজা ঠেলে একটু উকি দেয়। হয়তো চোখ ওকে দেখার আশায় ক্লান্ত হয়ে উঠেছে, অথবা মনটাই ব্যাকুল হয়ে আছে একটা চেনা মুখের জন্য। কিন্তু ভেতরে কেউ নেই। ইচ্ছের বিছানাটা গোছানো, ছোট্ট খরগোশটা একটা কোণে ঘুমিয়ে আছে, জানালার পর্দা বাতাসে সামান্য দুলছে। ধূসর দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, এক অদ্ভুত শূন্যতা বুকের মাঝে নিয়ে। ইচ্ছে নেই, চিরচেনা ঘরও ফাঁকা। ধূসর ধীর পায়ে ইচ্ছের ঘরের ভেতরে পা বাড়ায়। নিস্তব্ধ ঘর, শুধু জানালা দিয়ে আসা হালকা আলো ঘরে ঢুকছে, আর পর্দা দুলছে। ধীরে ধীরে ঘরের ভিতরে ধূসর ঢুকে। দৃষ্টি পড়ে বিছানার কোণে গুটিসুটি মেরে শুয়ে থাকা সাদা খরগোশটার দিকে। ছোট্ট প্রাণীটা নিশ্চুপ, যেন সেও তার প্রিয় মানুষটাকে খুঁজছে। ধূসর নিঃশব্দে এগিয়ে গিয়ে আলতো করে কোলে তুলে নেয় খরগোশটাকে। তুলতুলে পশমের নরম স্পর্শে অদ্ভুত এক প্রশান্তি খেলে যায় তার মধ্যে। যাওয়ার সময় তাড়াহুড়ো ইচ্ছে বেচারাকে রেখে গেছে, হয়তো খেয়ালই করেনি। ইনায়েত সাহেব বারবার কল করে বলেছেন ধূসর যেন খরগোশটার যত্ন নেয়। কথাটা মনে পড়তেই ধূসর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। ইচ্ছে নাকি সারা রাস্তা কেঁদেছে মতিবানুকে রেখে যাওয়ার দুঃখে। খরগোশটাকে শক্ত করে ধরে ধূসর ইচ্ছের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। রাতের নিস্তব্ধতা ঘিরে ধরেছে, অথচ বুকের ভেতর কেমন যেন এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। নিজের ঘরে ঢুকে ধূসর খরগোশটাকে বিছানায় নামিয়ে দেয়। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। বাইরে ঘন অন্ধকার, কোথাও কোনো আলো নেই, ঠিক যেমনটা তার ভেতরের অনুভূতিও। কিছুক্ষণ থেমে ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হওয়ার জন্যে। চারপাশ থমথমে, শুধু বাতাসের মৃদু সুর আর একটানা বাজতে থাকা গিটার। ধূসর আনমনে সুর তুলে যাচ্ছে, যেন প্রতিটি তারের টানেই কোনো অদৃশ্য ব্যথা লুকিয়ে। সোডিয়াম লাইটের ক্ষীণ আলোয় লালচে চোখ দুটো আরও গভীর মনে হয়, যেন বৃষ্টি নামার আগের আকাশের মতো। এক নিঃশব্দ ঝড় ভেতরে বয়ে চলেছে, যা বাইরে থেকে বোঝার উপায় নেই। বেলকনির রেলিংয়ে ঠেস দিয়ে বসে থাকা ধূসর গিটার হাতে গান গেয়েই চলছে, মনের ভেতরের ঝড়টাকে থামানোর ব্যর্থ চেষ্টায়। পাশেই পড়ে থাকা খোলা চিঠিটা বাতাসে একটু নড়ে ওঠে। শেষ সুরের টানটা আরও দীর্ঘ হয়, তারপর একসময় থেমে যায়। ধূসরের চোখের কোণে অন্ধকার জমে ওঠে, ঠোঁটের কোণে একটুখানি তাচ্ছিল্যের হাসি। গভীর রাতের নিস্তব্ধতায় ফিসফিস করে বলে ওঠে, সত্যি বা স্বপ্নই হোক, এ দূরত্ব শেষ হয়ে যেত যে। ধূসর তালুকদার। ধূসর একদৃষ্টিতে সামনে তাকিয়ে আছে, ভাবনাগুলো কোথাও হারিয়ে গেছে। গিটারের শেষ সুরটা মিলিয়ে গেছে রাতের নিস্তব্ধতায়, কিন্তু মনের ভেতর যেন এখনও প্রতিধ্বনি বাজছে। ঠিক তখনই নরম কিছু একটা ধূসরের পায়ের সঙ্গে ধাক্কা খায়। নিচের দিকে তাকিয়ে দেখে ছোট্ট সাদা খরগোশটি ওর ঠিক পায়ের কাছে দাঁড়িয়ে আছে, ছোট্ট মাথাটা বারবার গুঁথা দিচ্ছে, যেন বোঝাতে চাইছে, আমি আছি, আমি তোকে একা ছাড়ব না। ধূসর কিছুক্ষণ চুপচাপ খরগোশটার দিকে তাকিয়ে থাকে, তারপর ক্লান্ত চোখে একটুখানি হাসে। গিটারের তারে একবার হাত বোলায়, যেন সঙ্গী হিসেবে এই ছোট্ট প্রাণীটাকেও স্বীকার করে নিচ্ছে। সে খরগোশটাকে আলতো করে কোলে তুলে নেয়, ছোট্ট লোমশ শরীরটা কাঁপছে কি না বুঝতে চায়। হাতের উষ্ণতায় খরগোশটা আরও আরাম করে মুঠোতে ঢুকে আসে। ধূসর ফিসফিস করে বলে, তুইও বুঝিস, তাই না ইচ্ছের মতিবানু? রাতের বাতাস হালকা হাসে, আর ধূসর একবার আকাশের দিকে তাকায়। চোখে একরাশ ক্লান্তি, তবুও কোথাও যেন একটুখানি প্রশান্তিও মিশে থাকে। মতিবানু বারবার ধূসরের হাতে পায়ের নখ দিয়ে খোঁচা মারতে থাকে, যেন বুঝাতে চাচ্ছে সেও ইচ্ছেকে মনে করছে, তবে তার দেওয়া নামটা পছন্দ না। খরগোশটির দিকে তাকিয়ে ধূসর জিজ্ঞেস করে,
তোর নামটা পছন্দ হয়নি তাই না? তবে কি করার বল, যে আমার অস্তিত্বে মিশে তাকে কিভাবে কষ্ট দেয়? ইচ্ছেরা সবে তাদের গন্তব্যে পৌঁছেছে। গাড়ির দরজা খুলতেই উষ্ণ বাতাস এসে মুখে লাগে, যেন অপরিচিত হলেও স্বাগত জানানোর জন্যই এসেছে। ইচ্ছে ধীরে ধীরে গাড়ি থেকে নামতেই চোখে পড়ে একতলা বিশাল বাড়িটি। পুরো বাড়িটি জুড়ে ঝলমলে লাইটিং, চারদিকে আলোর বাহার। প্রতিটি কোণেই যেন উৎসবের ছোঁয়া লেগে আছে। চারপাশে লোকজনের ব্যস্ত আনাগোনা, কেউ সাউন্ড সিস্টেম চেক করছে, কেউ গেটের ফুলের তোড়ায় শেষ মুহূর্তের সাজসজ্জা দিচ্ছে, আবার কেউ অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। বাড়ির সামনে উঠোন জুড়ে একদল শিশু হই হুল্লোড় করছে, বড়রা রান্নাবান্না আর আয়োজন সামলাচ্ছে। ইচ্ছে তাকিয়ে দেখে বিয়ের আমেজে মোড়া পুরো পরিবেশ। কোথাও যেন এক চিলতে শূন্যতা অনুভব করে, মনে হয় কিছু একটা নেই। কিংবা হয়তো কেউ নেই। এক এক করে সকলে গাড়ি থেকে নামে। রফিক ও ইনায়েত সাহেব লাগেজ বের করতে ব্যস্ত, গাড়ি থেকে হৈমন্তী আর রোকসানা পরিচিতদের সঙ্গে কথা বলছে। কিন্তু ইচ্ছে চুপচাপ দাঁড়িয়ে আছে, দৃষ্টি বাড়ির দিকে স্থির। পায়ের কাছে ছোট লাগেজটা রাখা, এগোনোর ইচ্ছে নেই। পাশ থেকে ঈশিতা হালকা কণ্ঠে বলে, চল, দাঁড়িয়ে আছিস কেন? ইচ্ছে ধীর পায়ে বাড়ির ভেতর হাঁটতে শুরু করে, কিন্তু মনটা যেন অন্য কোথাও রয়ে গেছে, কোথায় যেন একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, যার কারণ নিজেও ঠিক বুঝতে পারছে না। সবাই আগে বাড়ির ভিতরে প্রবেশ করেছে, শুধু ইচ্ছে সবার পিছ রয়ে যায়। ইচ্ছে সামনে হাঁটার সময় কারো সাথে ধাক্কা খায়। মুখ তুলে তাকিয়ে দেখে সামনের ছেলেটি এক দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে বলে উঠে, চোখ কি নেই আপনার? জলজ্যান্ত মানুষকে ধাক্কা দিচ্ছেন। নামিয়ে মানুষ দেখে গায়ে পড়তে ইচ্ছে হল। ছেলেটি হেসে বলে, সামনে এমন সুন্দরী থাকলে ভুলে ধাক্কা লাগলেও আমি মাথা পেতে স্বীকার করব। ইচ্ছে বিরক্ত চোখে ছেলেটির দিকে তাকায়, যেন তার এই দৃষ্টি, এই কথাগুলো একেবারেই অপছন্দ হয়েছে। কিছুক্ষণ স্থির তাকিয়ে থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলে, আহা, কি সৌজন্যতা! সামনে সুন্দরী দেখলেই মাথা পেতে স্বীকার করেন? তাহলে তো আপনার ঘাড়ের উপর মাথা থাকারই কথা না। ছেলেটি হেসে ফেলে, নিঃসংকোচে বলে, সত্যিই যদি এত সুন্দর কেউ প্রতিদিন আমার সামনে আসত, তাহলে হয়তো মাথাটা সত্যিই হারিয়ে ফেলতাম। ইচ্ছে বিরক্তিতে চোখ ঘুরিয়ে পেছনে তাকায়, যেন কারো সাহায্যের আশায়। কিন্তু আশেপাশে সকলে ব্যস্ত, কেউ অতিথি আপ্যায়নে, কেউ ব্যাগ গোছানোর কাজে। সে আবার ছেলেটির দিকে তাকায়, কিছু বলার আগে ছেলেটি আবার বলে ওঠে, আচ্ছা, সুন্দরী, তোমার নামটা জানতে পারি? ইচ্ছে ভ্রু কুঁচকে বলে, আপনার প্রশংসা শুনতে আসিনি, রাস্তা দিন। ছেলেটি একপাশে সরে দাঁড়ায়, তবে চোখ তার ইচ্ছের মুখ থেকে সরে না এক মুহূর্তের জন্য। ইচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে কিছু বলবে কি না ভাবছে, এমন সময় ঈশিতা পেছনে থেকে ডেকে ওঠে, ইচ্ছে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ইচ্ছে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ঈশিতার দিকে হাঁটা দেয়, আর ছেলেটি তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে একগাল হাসি ফোটায়। মনে মনে বলে, আকর্ষণীয়, এতদিনে কেউ আমার কথা শুনে থমকে যায়নি, বরং মুখের ওপর কথা শুনিয়ে চলে গেল। মজার মেয়ে। খানিক বাদে রেগে মেগে ইচ্ছে ঘরে ঢুকে দরজাটা একটু বেশি জোরেই বন্ধ করে দেয়, সঙ্গে সঙ্গে ঈশিতা চমকে উঠে। কি হয়েছে, এমন রেগে আছিস কেন? ঈশিতা কপাল কুঁচকে জিজ্ঞেস করে। ইচ্ছে গাল ফুলিয়ে একদমে বলে ওঠে, আসার সময় একটা অসভ্য ধাক্কা দিয়েছে। ভাবতো যেন রাস্তা ওর বাপের। উপরে থেকে আবার ঝগড়াও করল আমার সঙ্গে। ঈশিতা অবাক হয়ে বলে, তুই কার সাথে ধাক্কা খেয়েছিস? ইচ্ছে রাগে গোজগোজ করতে করতে জানালার পাশে গিয়ে দাঁড়ায়, একজন ভীষণ বেয়াদব। ধাক্কা খেয়ে বললাম চোখ আছে কি না, তা না উল্টা আমাকে বলছে, সামনে এত সুন্দরী থাকলে ধাক্কা লাগলেও মাথা পেতে নেবে। ভাব তো দেখছিস? ঈশিতা মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করে, বাহ, ভালোই তো প্রশংসা পেলি। ইচ্ছে চোখ বড় বড় করে ঈশিতার দিকে তাকায়, তুই কি আসলেই আমার বোন, নাকি শত্রু? তারপর হাত গুটিয়ে দৃঢ় কণ্ঠে বলে, নেক্সট দেখা হলে বুঝিয়ে দেব, এই ইচ্ছে তালুকদার কি জিনিস। রাতে খাওয়া দাওয়া সেরে ইচ্ছেরা সবাই ঘুমিয়ে পড়ে। কাল সকালে উঠে অনেক কাজ, গায়ে হলুদ বলে কথা, তাই কেউ দেরি করতে চায় না। পুরো বাড়িতেই একটা উচ্ছ্বাস, আনন্দের আমেজ, কিন্তু তার মাঝেও ঘুমের শহরে গভীর রাতটা কেমন যেন একটু অন্যরকম। ঘড়ির কাঁটা প্রায় 2টা ছুঁই ছুঁই, হঠাৎ ঈশিতার ফোন ভাইব্রেট করতে থাকে। প্রথমে একবার, তারপর আবার, থেমে আবার শুরু হয়। একটার পর একটা নাম্বার থেকে কল আসতেই থাকে।
ঘুমের ঘোরে ঈশিতা অস্বস্তি বোধ করে, কিন্তু ফোন ধরার শক্তি পায় না। জার্নি করে শরীর ক্লান্তি ভীষণ। মাথার পাশে রাখা ফোনটা ক্রমাগত আলো জ্বালিয়ে নিভিয়ে যাচ্ছে, যেন কারো অদৃশ্য উপস্থিতি জানান দিচ্ছে। ফোনের পর্দায় নম্বরের লম্বা সারি ঝলসে উঠছে, অথচ কেউই খবর রাখে না। কে এত রাতে এতবার ফোন করছে? কেন? বাইরে কোথাও কি কোনো সমস্যা, নাকি এটা নিছকই এক অদ্ভুত খেলা? ঘুমের ঘোরে ঈশিতা অস্পষ্টভাবে ফোনের স্ক্রিনের দিকে তাকায়, কিন্তু কল ধরার সাহস করে না। বুকের ভেতর কেমন যেন অজানা আতঙ্ক খেলে যায়। বিকেলের আকাশ ধীরে ধীরে লালচে আভা কাটিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের পরিবেশে এক অন্যরকম আমেজে ছড়িয়ে পড়ে। আজ মির্জা বাড়িতে গায়ে হলুদের আয়োজন, তাই চারপাশে ব্যস্ততার অন্ত নেই। বাড়ির সামনে বাহারি লাইট ঝুলিয়ে সাজানো হয়েছে, বাতাসে ফুলের মিষ্টি সুবাস আর খাবারের গন্ধ মিশে এক অন্যরকম উৎসবের আবহ তৈরি করেছে। গেটের সামনে কয়েকজন তরুণ ব্যস্ত স্টেজের শেষ মুহূর্তের সাজসজ্জায়। জয়ের চাচাতো ভাই আরফান নিজেই স্টেজের দেখভাল করছে, প্রতিটি খুঁটিনাটি ঠিক আছে কি না তা নিশ্চিত করতে ব্যস্ত। চারপাশে আরও কয়েকজন হাতে হাত মিলিয়ে কাজ করছে, কেউ চেয়ার টেবিল গুছিয়ে দিচ্ছে, কেউ ফেয়ারি লাইট লাগাচ্ছে। অন্যদিকে জয়ের বন্ধুরা মিলে সাউন্ড সিস্টেম ঠিকঠাক চলছে কি না তা পরীক্ষা করছে। বক্স থেকে মাঝে মাঝে গান ছেড়ে শব্দ মিলিয়ে দেখা হচ্ছে মাইকের কানেকশন ঠিক রাখা হয়েছে কিনা। এক একজন হাসাহাসি করছে, আবার গান গেয়ে মজা করছে বন্ধুর বিয়ে বলে কথা। অন্দরমহলে নারীদের ব্যস্ততা আরও বেশি। হলুদ বাটা নিয়ে আসছে, খাবারের ট্রে সাজাচ্ছে। কিশোরী মেয়েরা মেহেদি পরার জন্য একে একে বসছে, আর বড়রা তদারকি করছে যাতে কোনো ত্রুটি না থাকে। পুরো বাড়ি আলোর ঝলকানিতে স্নান করছে, যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে প্রতিটি কোণায়। রস্তম মির্জার একমাত্র ছেলের বিয়ে, কোনো কিছুর যেন কমতি রাখেননি বাড়ির কর্তা হিসাবে। ইচ্ছে হলো তোর, আর কতক্ষণ সময় নিবি তুই? সকলে ছাদে চলে গেছে, অনুষ্ঠান শুরু হবে। তাড়াতাড়ি কর প্লিজ, বলে উঠে ঈশিতা। হলুদ শাড়িতে সেজেছে মেয়েটা, দারুণ দেখাচ্ছে। চোখে কাজলের হালকা টান, গলায় মানানসই মালা, হাতে মেহেদির রং, সব মিলিয়ে যেন এক অপ্সরী। কিন্তু ইচ্ছে এখনও আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করতে ব্যস্ত। ইচ্ছের মুখটা কাদো কাদো হয়ে আছে। বারবার শাড়ির কুচি ঠিক করার চেষ্টা করেও যেন কিছুতেই মনের মতো হচ্ছে না। অসহায়ের মতো ঈশিতার দিকে তাকিয়ে বলল, দেখ না, কিছুতেই ঠিক হচ্ছে না। মাকে একটু ডেকে নিয়ে আয় প্লিজ, শাড়িটা একটু ঠিক করে দিক। ঈশিতা এক হাত কোমরে দিয়ে আরেক হাত দিয়ে নিজের কপাল চাপড়ায়। আহারে, এই মেয়েটা একটা শাড়ি পর্যন্ত ঠিকমতো পরতে পারে না, বলে দ্রুত নিচে নেমে যায় কাকিমাকে ডেকে আনতে। আর ইচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অগোছালো শাড়িটা ঠিক করতে করতে বিড়বিড় করে, আহ, এত ঝামেলা কেন শাড়ি পরতে। কিছুক্ষণ বাদে রোকসানা বেগম ঘরে প্রবেশ করেন। মেয়েকে এভাবে শাড়ি হাতে বসে থাকতে দেখে একগাল হাসি ফুটে ওঠে তার মুখে। আরও আগে কেন ডাকলি না মা, মৃদু হাসিতে বললেন তিনি। ইচ্ছে মায়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়, কোনো কথা না বলে শাড়ির কুচিটা মায়ের হাতে তুলে দেয়। যেন ছোটবেলার মতো নির্ভরতা খুঁজে পায় মায়ের কাছে। রোকসানা বেগম মায়াভরা চোখে মেয়ের দিকে তাকান, তারপর যত্ন করে শাড়ির কুচি ঠিক করেন, আঁচলটা সুন্দরভাবে গুছিয়ে দেন। এখন ঠিক হলো, আর দেরি করিস না, সবাই তো ছাদে উঠে গেছে, বলেই মেয়ের মাথায় একটা আলতো চাপ দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান তিনি। ইচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। সাজসজ্জা ঠিক আছে, কিন্তু মনটায় যেন কোথাও এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। একটু শ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। হলুদ রঙের জমকালো জামদানি শাড়িতে ইচ্ছেকে যেন পূর্ণ যুবতী লাগছে। রূপের জৌলুসে যেন চারপাশের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। কাজল রাঙা চোখের গভীরতা, পাপড়ির মতো নরম লাল টুকটুকে ঠোঁটের আকর্ষণ যেন এক অদ্ভুত মায়াবী আবহ তৈরি করে। লম্বা কালো চুল এলোমেলোভাবে পিঠে ছড়িয়ে পড়েছে, যেন রাতের আকাশে কালো মেঘের আভা। চিকন দুই ভ্রুর মাঝে টকটকে কালো একটি টিপ, যা ইচ্ছের সৌন্দর্যের আরেকটি বিশেষ অলঙ্কার হয়ে উঠেছে। তবে সবকিছুর মাঝে সবচেয়ে আকর্ষণীয় সেই ছোট্ট তিল, যা তার গালের কোণে সৌন্দর্যের এক নতুন সংজ্ঞা তৈরি করে। লাভ ডিজাইনের স্বর্ণের চেনটি ঘরের আলোয় চকচক করে উঠছে ভীষণ, ফর্সা ত্বকে আরও ফুটে উঠেছে চেনটি। শেষবারের মতো আয়নার সামনে দাঁড়িয়ে ইচ্ছে নিজের প্রতিচ্ছবির দিকে তাকায়। হালকা আলোয় তার গাঢ় কাজল আঁকা চোখ দুটো আরও গভীর হয়ে উঠেছে, ঠোঁটের কোণে লুকানো এক চাপা হাসি।
আয়নার অপর পাশে যেন আরেকটি মেয়ে দাঁড়িয়ে, যার চোখে স্বপ্ন, মনে একরাশ আবেগ, আর বুকের ভেতর এক অজানা অনুভূতির ঢেউ। ঠিক তখনই স্বচ্ছ আয়নায় ফুটে ওঠে আরেকটি প্রতিচ্ছবি, শুভ্র পাঞ্জাবিতে দাঁড়িয়ে থাকা ধূসর। বুকটা ধুক করে ওঠে ইচ্ছের, যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। শ্বাস ভারী হয়ে আসে ইচ্ছের চোখের কোণে লজ্জার এক লালিমা খেলা করে। নিজের আবেগ লুকোতে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ফেলে ইচ্ছে, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে দ্রুত চোখ খুলে আবার আয়নায় তাকায়। ধূসর ভাইয়ের প্রতিচ্ছবি আর নেই। মনটা ছেদ করে ওঠে, যেন কিছু একটা হারিয়ে ফেলেছে। অজানা এক অনুভূতি কুণ্ডলি পাকিয়ে ওঠে বুকের ভেতর। নিজেকে বোঝাতে চায় ভুল দেখেছে, কিন্তু হৃদয়ের এক কোণে কিসের যেন একটা শূন্যতা কাজ করে, যার কোনো ব্যাখ্যা ইচ্ছে নিজেই জানে না। ইচ্ছে আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারে না। দম বন্ধ হয়ে আসছে যেন। বুকের ভেতর অজানা এক তাড়না, এক শূন্যতা। ধূসরের প্রতিচ্ছবিটা চোখের সামনে বারবার ভেসে উঠছে। দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় সে, গন্তব্য ছাদ। পায়ের তলায় ঠান্ডা মেঝে, বাতাসের স্পর্শ, কিছুই এখন তার অনুভবে নেই। শুধু হৃদয়ের অতল গহ্বরে একটাই চিন্তা, ধূসর ভাই। হাঁপাতে হাঁপাতে সিঁড়ির দিকে ছুটতে থাকে ইচ্ছে। ধূসর ভাই কি সত্যিই ছিল, নাকি মনের ভুল? সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠতে থাকে, শ্বাস ভারী হয়ে আসে, কিন্তু থামে না। মনে হচ্ছে ধূসর ভাই কোথাও অপেক্ষা করছে, অথবা সে নিজেই ধূসরের কাছে পৌঁছাতে চায়। ধরফর করা হৃদয়ের শব্দ যেন ইচ্ছের কানে প্রতিধ্বনিত হয়। বাতাস কি আজ একটু বেশি শীতল লাগছে? হালকা বাতাসে পর্দা একটু দুলে উঠছে। ইনায়েত সাহেব চশমাটা খুলে টেবিলে রাখলেন, মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। বিছানার পাশে রাখা চেয়ারে বসে আছেন মিসেস হৈমন্তী, চোখ মুখ শক্ত, তার কথাগুলো যে সহজে শেষ হওয়ার নয়, সেটা বোঝাই যাচ্ছে। ইনায়েত সাহেব গম্ভীর স্বরে বলে উঠেন, আমি আগেই বলেছি, ধূসরকে এসব বিষয়ে জোর করো না। আমার মনে হয় না ও তোমার ভাইজিকে পছন্দ করে। এ ব্যাপারটা এখানেই থামিয়ে দেওয়াই ভালো হবে। হৈমন্তী একটু রাগ মেশানো স্বরে, আপনার মনে হয়? ছেলেটা তো আমাদের কিছু বলে না, কিভাবে নিশ্চিত হলেন? ধূসর অনেক দিন বাইরে ছিল, এখন অন্তত চাইও একটা গতি পাক, নিজের সংসার গড়ে তুলুক। ইনায়েত সাহেব একটু বিরক্ত হয়, বিয়ে কি জোর করে দেওয়া যায়? ভালোবাসা, চাওয়া, এসব না থাকলে সম্পর্ক টেকে না। আমি চাই না আমার ছেলের জীবন নিয়ে কোনো জটিলতা তৈরি হোক। হৈমন্তী অভিমানী কণ্ঠে স্বামীকে উদ্দেশ্য করে বলেন, তাহলে কি ও আজীবন এভাবেই থাকবে? আমি তো মা, আমার কি কিছু ইচ্ছে থাকতে পারে না? ইনায়েত গভীর নিঃশ্বাস ফেলে, তোমার ইচ্ছেকে সম্মান করি, কিন্তু ধূসরের ইচ্ছেটাও বুঝতে হবে। সময়ের ওপর ছেড়ে দাও, জোরাজুরি করে লাভ নেই। হৈমন্তী কিছু বলতে গিয়েও চুপ করে যান। চোখে চিন্তার ছাপ ফুটে উঠে, ইনায়েত সাহেব চুপচাপ পাশে রাখা পানির গ্লাসটা হাতে তুলে নিলেন, যেন আলোচনাটা এখানেই শেষ করতে চান। ঘরে নীরবতা নেমে আসে। নীরবতা ভেদ করে হৈমন্তী বলে উঠে কপালে ভাঁজ ফেলে, ধূসরকে ফোন দিয়েছ? কখন আসবে ছেলেটা? সে কখন আসবে আসুক, আপাতত আমার গিন্নি একটু বুকে আসেন, আপনাকে দরকার। বলেন ইনায়েত। হৈমন্তী চোখ বড় করে তাকায় স্বামীর দিকে, বুড়ো বয়সে আপনার রসিকতা কমল না আর। আরে হো, বয়স তো কেবল সংখ্যা। তাছাড়া তোমার মতো সুন্দরী বউ থাকলে রোমাঞ্চ না করে কি থাকা যায়? হৈমন্তী মুখে রাগ দেখানোর চেষ্টা করলেও চোখের কোণে হাসির ঝিলিক দেখা গেল। ইনায়েত সাহেব মুচকি হেসে বই বন্ধ করে পাশে রাখেন। হৈমন্তীর মন ভালো করতে পেরেছেন ভেবেই হাসেন ইনায়েত। বিয়ের বাড়ির ব্যস্ততার মাঝেও এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্ককে এখনও জীবন্ত করে রেখেছে যেন। গানের সুরে পুরো ছাদ মাতোয়ারা হয়ে আছে। স্টেজের এক কোণে জয়কে ঘিরে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কাজিনরা হই হুল্লোড়ে মেতে উঠেছে। ছোট বাচ্চারা মনের আনন্দে নেচে বেড়াচ্ছে, আর মেয়েরা চেয়ার পেতে জমিয়ে আড্ডায় ব্যস্ত। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে ছাদে উঠে ইচ্ছে। শ্বাস ভারী হয়ে আসছে, বুক ধরফর করছে, তবুও ইচ্ছে চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজে বেড়ায় কাউকে। এক মুহূর্ত থেমে নিয়ে ঈশিতার দিকে এগিয়ে যায়। ফোনটা দে তাড়াতাড়ি, উত্তেজিত গলায় বলে ইচ্ছে। ঈশিতা তখন রুহির সাথে গল্পে এতটাই ডুবে আছে যে ইচ্ছের কথার গভীরতা টেরি পায় না। একরকম অবহেলায় ফোনটা হাতে দিয়ে আবার নিজের গল্পে মেতে ওঠে। ইচ্ছে ফোনটা হাতে নিয়েই দ্রুত স্ক্রিনের দিকে তাকায়। আঙুল দ্রুত কিছু খুঁজতে থাকে, যেন সময়ের সঙ্গে এক অজানা প্রতিযোগিতা চলছে।
ইচ্ছে হাতে ফোন ধরে দাঁড়িয়েছিল ফাঁকা জায়গায়, মাঝে মাঝে নিঃশ্বাস জোরে জোরে ফেলতে থাকে। চোখে এক ধরনের অজানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল ইচ্ছাজের। এক মুহূর্তে ধূসরের নাম্বার ডায়াল করে কল দেয়। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, কোনো উত্তর আসছে না। কলগুলি একে একে কেটে যায়। ইচ্ছে আরেকবার চেষ্টা করে, এবার ষষ্ঠবার, কিন্তু আবারও ফোনটা কেটে যায়। ইচ্ছের মনে কিছু অদ্ভুত শূন্যতা, কিছু অনির্দেশ্য কষ্ট যেন এসে ভর করে। সপ্তমবার কল যায়, এবার যেন একটু আশাবাদী হয়ে ওঠে, কিন্তু ফোনে অন্য প্রান্ত থেকে উত্তর আসে না, হালকা শ্বাসের শব্দ ছাড়া কিছু শোনা যায় না। তবে হুট করেই ফোনটা হঠাৎ হাত থেকে পড়ে যায়, শব্দ ছাড়াই ছাদের মেঝেতে গিয়ে পড়ে। ইচ্ছে আর সহ্য করতে পারে না, চোখ থেকে গড়িয়ে পড়ে পানির বিন্দুক না। চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে ইচ্ছের, কাঁধে ভারী এক যন্ত্রণা জোড়াতে থাকে, যেন সারা শরীরটা ভারী হয়ে এসেছে। নিজের মধ্যে কোথাও এক অমলিন দুঃখ ইচ্ছেকে টটানে। কিছু হারানোর ভয়ে ইচ্ছে কুকড়ে উঠে, বারবার ফোন আর ধূসরের শ্বাসের শব্দ মস্তিষ্কে বাড়ি খেতে থাকে। এমন সময় হঠাৎ এক পরিচিত কণ্ঠস্বর ইচ্ছে কানে পৌঁছায়। দৃষ্টি তুলে দেখে সেই ধাক্কা দেওয়া ছেলেটি দাঁড়িয়ে, কিছুটা হাসি মুখে। হাসতে হাসতে বলে, এই যে সুন্দরী, একা একা এখানে কি করছ? ইচ্ছে প্রথমে কিছুটা অবাক হয়ে তাকায়, তারপর তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলে। মুখে কিছুটা লজ্জা আর অস্বস্তি ফুটে ওঠে। ইচ্ছে দ্রুত উত্তর দেয়, কিছু না, আপনার কি দরকার? ছেলেটি একটু হাসে, যেন ইচ্ছে মুখে অস্বস্তি দেখে আনন্দ পায়। তবে কোনো প্রতিক্রিয়া না দিয়ে বলে, আমি শুধু ভাবলাম, এখানে একা একা কেন দাঁড়িয়ে আছো? কিছু সমস্যা হয়েছে নাকি? ইচ্ছে কিছুটা গম্ভীর হয়ে বলে, আমার কোনো সমস্যা নেই, আপনি চলে যান। ছেলেটি আর কিছু না বলেই চলে যায়, আর ইচ্ছে একা দাঁড়িয়ে থাকে। চোখ টলমলে পানিতে, মনে এক ধরনের বেদনা, সারা শরীর যেন অবশ হয়ে আসছে ধীরে ধীরে। অন্যদিকে ইনান ছাদের এক কোণে দাঁড়িয়ে চারপাশের আনন্দ উৎসব উপভোগ করছিল চুপচাপ। হঠাৎ পাশ থেকে তার বন্ধু রিসাদ কনুই দিয়ে গুথা দিয়ে বলে, মেয়েটাকে রে? ইনান কিছুটা অবাক হয়ে বন্ধুর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। ইচ্ছে তখনও নিজের চোখের পানি লুকাতে ব্যস্ত, শাড়ি পরিহিত ইচ্ছেকে দারুণ লাগছে। ইনান একটু হেসে বলে, চিনি না রে ভাই, 2 দিন আগে ধাক্কা লেগেছিল, তখন থেকেই দেখছি মেয়েটা বেশ চমৎকার। ইনানের কথায় পাশে দাঁড়িয়ে থাকা ওদের বন্ধুদের পুরো গ্যাং চিৎকার দিয়ে ওঠে, ওহহ! তাহলে বুঝি ইনানের হৃদয় অবশেষে কাপল? রিসাদ কাঁধে চাপড় দিয়ে বলে, বন্ধু, এই প্রথম তোর মুখে কোনো মেয়ের প্রশংসা শুনলাম। এবার কি তবে একলা থাকার যুগ শেষ? ইনান কিছু না বলে শুধু মুচকি হাসে, চোখে একরকম রহস্য লুকিয়ে। আর দূরে দাঁড়িয়ে থাকা ইচ্ছে জানতেও পারে না, কোনো এক অজানা খেলায় সে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে। এমন সময় জয়ের চাচাতো ভাই আরফান এসে ইনানদের আড্ডায় যোগ দেয়। তোরা কি নিয়ে এত কথা বলছিস, আমাকেও জানাতে পারিস? বলে উঠে আরফান। রিসাদ ইচ্ছের দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে রে? আরফান? আরফান তাকিয়ে দেখে সামনে ইচ্ছে দাঁড়িয়ে একটু হাসল, তারপর বলল, জয়ের ফুপাতো বোন, ইচ্ছেময়ী। মেয়েটা বেশ ভালো, ভদ্র। তারপর কৌতূহলী হয়ে জানতে চাইল, কিন্তু তোরা ওর খোঁজ নিচ্ছিস কেন? পাশ থেকে তানহা হেসে বলে উঠল, আরে ভাই, ইনান তো এই মেয়ের পিছে পাগল হয়ে গেছে। ইনান সঙ্গে সঙ্গে তানহার দিকে তাকিয়ে বলল, তুই চুপ করবি? বাজে বকিস না। রিসাদ হাসতে হাসতে বলল, সত্যি বলছি ভাই, তোর চোখে মুখে যা দেখছি, সেটা তো আর মিথ্যে না। আরফান মজা পেয়ে বলল, হা হা হা, তাহলে কি ইনানের মনে ধরেছে মেয়েটা? ইনান বিরক্ত হয়ে বলল, কিছুই হয়নি, ধাক্কা লেগেছিল বলে চিনতাম, ব্যাস। আরফান একটু গম্ভীর হয়, শোন, ইচ্ছেময়ী মেয়েটা সাধারণ হলেও সাধারণ না, ওর সামনে বেশি বাড়াবাড়ি করিস না, নয়তো বিপদে পড়বি। ওদের কিন্তু একটা বড় ভাই আছে ধূসর তালুকদার, বুঝে শুনে চলিস। ইনান কিছুক্ষণ চুপ করে থাকল। ধূসর তালুকদার নামটা শুনেই একটা অদ্ভুত উত্তেজনা আর কৌতূহল কাজ করল তার মধ্যে। ইচ্ছেময়ী চমৎকার মেয়ে, কিন্তু ধূসর তালুকদার নামটা শুনে মনে হল, বিষয়টা এত সহজ না, কিছু একটা রহস্য আছেই। হলুদের আয়োজন পুরোপুরি জমে উঠেছে। ছাদে ঝুলানো রঙিন বাতির আলোয় চারপাশ যেন সোনালি আভায় ছেয়ে গেছে। হাসি ঠাট্টায় মুখরিত মির্জা বাড়ির ছাদ, চারিদিকে উৎসবের আমেজ। রস্তম মির্জা ও তার সহধর্মিণী জাকিয়া বেগম ছেলের গালে হলুদ ছোঁয়ালেন ভালোবাসার পরশ দিয়ে। আশেপাশে আত্মীয় স্বজন,
বন্ধুবান্ধব একে একে এসে জয়কে হলুদ মাখিয়ে দিচ্ছে। বড়রা রীতি অনুযায়ী আনুষ্ঠানিকতা পালন শেষে নিজেদের কাজে মনোযোগ দিলেও তরুণ তরুণীরা পুরোটা ছাদ দখল করে নিয়েছে। একে একে সবাই জয়ের গায়ে হলুদ দিচ্ছে, হাসি ঠাট্টা, আনন্দ উল্লাসে চারপাশ মুখর হয়ে উঠছে। কিন্তু এই পুরো হইচইয়ের মাঝেও এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে ইচ্ছে। চোখ কিছুটা অন্যমনস্ক, হাতের আঙুলগুলো শাড়ির আঁচল মুঠো করে ধরে আছে। যেন কিছু ভাবছে, বা হয়তো কিছু অনুভব করার চেষ্টা করছে। এই সময় হঠাৎ ঈশিতা ওর পাশে এসে দাঁড়ায়। কি রে, হলুদ দিবি না? সবাই কত মজা করছে, আর তুই এখানে ধ্যান ধরে দাঁড়িয়ে আছিস। ঈশিতা ইচ্ছের হাত ধরে টান দেয়। তাড়াতাড়ি চল প্লিজ। ইচ্ছে ঈশিতার কথায় কিছুটা চমকে ওঠে। চোখ তুলে সামনে তাকায়, জয় হাসিমুখে বন্ধুদের সাথে মজা করছে, হলুদ মাখানো মুখে দুষ্টুমির ছাপ। চারপাশের আনন্দ যেন মুহূর্তের জন্য ইচ্ছেকে স্পর্শ করতে ব্যর্থ হয়। একটু হাসার চেষ্টা করে, কিন্তু কেন যেন তার ঠোঁটের কোণে সেই হাসিটা জমে ওঠে না। রিসাদ এক ধাক্কায় ইনানের কাঁধে হাত রেখে ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি ঝুলিয়ে বলল, তাহলে এটাই সত্যি? ইনান অবশেষে হৃদয়ের পরাজয় মেনে নিয়েছে। তানহা পাশ থেকে ভ্রু উঁচিয়ে যোগ করল, তাহলে আর দেরি কেন? যা করার এই বিয়ের মাঝেই করতে হবে, নইলে বেচারা ইনান হয়তো অভিমানে গলে যাবে। রিসাদের কথায় হাসির রোল পড়ে যায় বন্ধুমহলে। সবাই মেতে ওঠে মশকরায়, কিন্তু ইনান নিশ্চুপ। গভীর কালো চোখ যেন চিন্তায় ভারী, ঠোঁটের কোণে রহস্যময় চাপা হাসি। তার মনে সিদ্ধান্ত গেঁথে গেছে, যেন থামলে চলবে না। রাত নিস্তব্ধ, অথচ বাতাস ভারী কোনো অদৃশ্য চাপ নিয়ে। আকাশে বিদ্যুৎ রেখার ক্ষণিক উপস্থিতি যেন অন্ধকারকে আরও গাঢ় করে তুলেছে। দূরে কোথাও একাকী নিশাচর পাখির ডাক, সুরে অজানা শূন্যতার গুঞ্জন। ছাদের হলুদ আলো নিভে আসছে, ছায়াগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যেন অন্ধকারের অদৃশ্য হাত ধীরে ধীরে সব গ্রাস করছে। বাতাসে ভাসমান এক অপার্থিব সজীবতা, অথচ গভীরে চাপা এক অস্থিরতা, এক রহস্যময়ী প্রতীক্ষা। কিসের তা জানা নেই। আকাশের গুমট ভাবের দিকে কারো খেয়াল নেই, সকলে ব্যস্ত আনন্দ উৎসবে। উৎসবের মাতোয়ারা মানুষেরা তখনও অচেতন ছিল প্রকৃতির রুদ্র রূপ সম্পর্কে। হাসি গান আড্ডায় ছাদ ভরে উঠেছে, কেউ মজে আছে গানে, কেউ আবার ব্যস্ত ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে মুহূর্ত বন্দি করতে। কিন্তু প্রথম দমকা বাতাসেই উৎসবের মঞ্চ যেন কেঁপে উঠে। স্টেজের কাপড় উড়তে লাগল এলোমেলোভাবে প্রবল বাতাসে। কিন্তু প্রকৃতি যেন ঠিক করে রেখেছিল, আজ তার উন্মাদনার পালা। এক ঝটকায় বিদ্যুৎ চমকাল, মুহূর্তের মধ্যে আকাশ ফেটে নামে ঝুম বৃষ্টি। বৃষ্টির ভারী ফোঁটাগুলো ছাদের মেঝেতে আঘাত করতে থাকে, যেন বাদ্যের তালে প্রকৃতিরই কোনো গোপন আয়োজন। প্রথমে দু একজন ছাদ থেকে নেমে আসে, তারপর হুড়োহুড়ি লেগে যায়। মেয়েরা শাড়ির আঁচল ধরে ছুটছে, ছেলেরা চেঁচিয়ে হাসাহাসি করতে করতে নামছে নিচে। চারপাশে ছোটাছুটি, হই হুল্লোড়, কিন্তু এরই মাঝে কেউ একজন ঠিক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে, একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে। জয়ের হলুদ সন্ধ্যার আলো ম্লান করে দিয়ে আকাশে যেন কোনো এক মহাশক্তির প্রলয় শুরু করে। চারদিকে বিদ্যুতের ঝলকানি, আকাশের গর্জন, তারপর নেমে আসা ধরনী কাঁপিয়ে দেওয়া ঝুম বৃষ্টি। তবে এই কোলাহলের মধ্যেও একজন সম্পূর্ণ অন্য রকম। কেউ একজন ছাদের এক কোণে স্থির দাঁড়িয়ে, সমস্ত কোলাহল পাশ কাটিয়ে, একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। মুখে কোনো উচ্ছ্বাস নেই, নেই কোনো উত্তেজনা, শুধু গভীর, কঠিন এক দৃষ্টি। বৃষ্টির গন্ধ, জলভেজা বাতাস আর প্রকৃতির এই বুনো রূপে মিশে যেতে চায় যেন। এমন সময়ে ব্ল্যাকআউট। সারা বাড়ি মুহূর্তের মধ্যে অন্ধকারে ঢেকে যায়। উজ্জ্বল আলোয় ঝলমল করতে থাকা ছাদ হঠাৎ নিঃশেষ হয়ে যায় গভীর অন্ধকারে। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে স্তব্ধতা নেমে আসে চারপাশে। বৃষ্টি তখনও অঝোর ধারায় পড়ছে, আকাশ বিদ্যুতের আলোয় একবার জ্বলে ওঠে, তারপর আবার সবকিছু অন্ধকার হয়ে যায়। চারদিকে শুধু মানুষের চিৎকার, কেউ হতবাক হয়ে দাঁড়িয়ে, কেউ বা আতঙ্কিত কণ্ঠে নাম ধরে ডাকে, কেউ আবার হাসতে হাসতে বলে, আহা! ঠিক সিনেমার মতো দৃশ্য। এমন সময়ে বৃষ্টি চিরে বজ্রের মতো এক প্রচণ্ড গর্জন শোনা যায়। গুম গুম শব্দে যেন পুরো পরিবেশ কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে যায়, ভালো করে শুনতে চাই যান্ত্রিক কোনো শব্দ না, প্রকৃতির তাণ্ডব, তবে কেবল বৃষ্টির অনবরত ঝরতে থাকা শব্দটাই শোনা যায়। ঘন অন্ধকার চিরে হঠাৎ দুইটা তীব্র হেডলাইটের আলো ছাদমুখী পথটাকে আলোকিত করে তোলে।
সাদা হলুদ আলোর ছটা বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, যেন অন্ধকারকে ঠেলে সরিয়ে দিচ্ছে কোনো এক অজানা আগন্তুক। কেউ একজন নিঃশ্বাস চেপে রাখে। আলো যতই সামনে এগোয়, ততই একটা অস্পষ্ট অবয়ব ধীরে স্পষ্ট হতে থাকে। বৃষ্টি ধীরে ধীরে আরও ঘন হয়ে নেমে আসছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে একটানা। ইচ্ছে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে অপলক তাকিয়ে আছে সামনের দিকে। ঠোঁট দুটো অনড়, চোখের পাতাগুলো কাঁপছে, যেন সামনে ঘটে যাওয়া দৃশ্যটা ধরা দিতে চাইছে না পুরোপুরি। নিচে কাদামাখা পথের ওপর ধীর গতিতে এগিয়ে আসছে কালো মার্সিডিজ, এর হেডলাইটের আলো কুয়াশাচ্ছন্ন বৃষ্টির ফোঁটায় প্রতিফলিত হয়ে রহস্যময়ী এক আবহ তৈরি করছে। গেটের সামনে এসে থামে গাড়িটি। এক মুহূর্তের নৈশব্দ, তারপর দরজা খুলে গুম গুম আওয়াজ বন্ধ করে ধূসর বেরিয়ে আসে। ধূসরের গা বেয়ে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে, কপালের চুল এলোমেলো হয়ে ভিজে গেছে, তবুও চোখ দুটো স্থির, তীক্ষ্ণ। ছাদের ওপর দাঁড়িয়ে থাকা ইচ্ছে মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়। বুকের ভেতর ধুকপুকানি বাড়তে থাকে। বৃষ্টিতে ভিজতে থাকা ইচ্ছের হলুদ শাড়ি যেন তার তত্ত্বকেরই অংশ হয়ে গেছে। ভেজা কাপড় শরীরে লেপটে গিয়ে প্রতিটি ভাঁজ স্পষ্ট করে তুলছে। ভেজা চুল এলোমেলো হয়ে ঘাড় বেয়ে নেমে এসেছে কোমর ছাড়িয়ে নিচে, জলের ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। শীতল বাতাস ইচ্ছের সারা শরীর বেয়ে কাঁপন ধরাচ্ছে, অথচ ইচ্ছে স্থির দাঁড়িয়ে আছে, অজানা এক অনুভূতির ঘোরে আচ্ছন্ন হয়ে। অন্যদিকে ধূসরও থেমে যায় ছাদের দিকে তাকিয়ে, এক স্থির দৃশ্যের মতো। বৃষ্টিতে ভিজতে থাকা ইচ্ছের দিকে তাকিয়ে থাকে, একটানা, গভীর, বোঝার চেষ্টা করে ইচ্ছেকে, নাকি অনেক কিছু বুঝেও ফেলে। চারপাশের কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে। কেবল বৃষ্টির শব্দ, ভিজে কাদার গন্ধ, আর দুই জোড়া চোখের ভাষাহীন কথোপকথন। ধূসর আজও সেই চিরচেনা অভিজাত রূপে, তবে বৃষ্টির ছোঁয়ায় তার উপস্থিতি যেন আরও রহস্যময়ী হয়ে উঠেছে। কালো ফর্মাল প্যান্টের সঙ্গে গাঢ় নেভি ব্লু শার্ট, ওপরে কালো ব্লেজার, যা বৃষ্টির ফোঁটায় ভিজে আরও গাঢ় দেখাচ্ছে। উন্মুক্ত গলায় টানটান শার্টের কলার আর স্লিম ফিটের পোশাক তার সুঠাম গড়নকে আরও শার্প করে তুলেছে। মাথার ভেজা চুল এলোমেলো হয়ে পড়েছে, কিছুটা কপালে লেগে আছে। জলের কণা গড়িয়ে পড়ছে তীক্ষ্ণ চোয়ালের কিনার বেয়ে। নাকের ধারে আটকে থাকা এক ফোঁটা পানি আলোতে ক্ষণিকের জন্য চিকচিক করে ওঠে, তারপর ধীর গতিতে নেমে আসে থুতনির কিনার ঘেঁষে। ধূসরের চোখজোড়া অদ্ভুত এক গভীরতা বহন করে, যেন এক ঝলক দেখলেই সেই গভীরতায় ডুবে যেতে হয়। গাড়ির হেডলাইটের মিশ্র আলোর নিচে ধূসরের তীক্ষ্ণ মুখাবয়ব আরও বেশি মূর্ত হয়ে ওঠে। বৃষ্টিতে ভিজে ধূসরের পোশাকের কাপড় কিছুটা সেধিয়ে গেছে গায়ে, পানি আর অন্ধকার মিলিয়ে ধূসরকে এক রহস্যময় চরিত্রে পরিণত করেছে। ধূসর নীরবে দাঁড়িয়ে আছে, অথচ তার উপস্থিতিই ঘিরে রেখেছে চারপাশের পরিবেশ। চারদিকে ঝমঝম শব্দে বৃষ্টি ঝরছে, যেন পুরো পৃথিবী জুড়ে জলধারা নেমেছে। একের পর এক বজ্রপাত আকাশ ছিঁড়ে যাচ্ছে, আর বাতাসের শোঁ শব্দে পুরো মির্জা বাড়ি যেন কাঁপছে। বৃষ্টির ভেজা শাড়ির আঁচল হাতে মুঠো করে ধরে ইচ্ছে পাগলের মতো ছুটতে থাকে নিচে। ধূসরকে দেখেই যেন তার ভিতরটা আরও এলোমেলো হয়ে গেছে। পায়ের নিচে ভেজা মেঝে, শাড়ির নিচের অংশ কাদায় মাখামাখি, কিন্তু কিছুতেই থামতে চায় না ইচ্ছে। সিঁড়ির শেষ ধাপে পৌঁছাতেই হঠাৎই কারো শক্ত হাত ইচ্ছের কবজি আঁকড়ে ধরে। ইচ্ছে কিছু বুঝে ওঠার আগেই শক্তপৃষ্ঠে ধাক্কা খেয়ে শরীরটা সামনে ঝুঁকে যায়। তারপর মুহূর্তের মধ্যে তাকে কেউ একটা ফাঁকা ঘরের দিকে টেনে নিয়ে যায়। ঘরটা পুরোপুরি অন্ধকার, শুধু জানালার ফাঁক গলে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে ভিতরটা আলোকিত করে তুলছে। শ্বাস কাঁপতে থাকে ইচ্ছের, বুক ধকধক শব্দে দুলছে। চোখ বড় বড় করে সামনের অবয়বটা বোঝার চেষ্টা করে সে। আপনি? ইচ্ছে ফিসফিস করে ওঠে। ইচ্ছেকে ঠান্ডা, শক্ত এক পুরুষালী হাত দেয়ালের সঙ্গে চেপে ধরে। শাড়ির ভেজা আঁচল একপাশে সরিয়ে, উন্মুক্ত কোমরে ধূসর আঙুল চালিয়ে দেয়, ঠান্ডা স্পর্শে ইচ্ছের গা শিউরে ওঠে। একটানে বলিষ্ঠ বাহুতে মিশিয়ে নেয় ইচ্ছেকে, যেন শত ঝড় বৃষ্টি এলেও এই বাঁধন ছিন্ন হবে না। ধূসর মুখ নামিয়ে আনে ইচ্ছের কানের কাছে, গাঢ় কণ্ঠে ফিসফিস করে। এতটা বেপরোয়া হতে শিখলি কবে, ইচ্ছেময়ী? 17তেই আমাকে এভাবে উন্মাদ করে তুলছিস। 18তে পৌঁছানোর আগেই কি পুরো পাগল বানানোর ইচ্ছে? ইচ্ছে ধূসরকে ঠেলে সরাতে চায়, কিন্তু হাত পা অবশ হয়ে আসে। শাড়ির ভেজা ভাঁজ শক্ত করে খামচে ধরে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। ধূসরের চোখের গভীরে ঝড়ের মতো কিছু একটার তাণ্ডব, যেটার থেকে নিজেকে বাঁচানোর উপায় ইচ্ছের জানা নেই।
ধূসর ইচ্ছেকে আরও শক্ত করে নিজের দিকে টেনে নেয়, যেন এই মুহূর্তে ইচ্ছে একচুলো সরতে না পারে। ইচ্ছে ছটফট করে, হাতের মুঠোয় শাড়ির আঁচল চেপে ধরে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে, কিন্তু ধূসরের দৃঢ় বাহুতে সে যেন আরও বেশি বন্দী হয়ে পড়ে। বাইরে এখনও বৃষ্টি ঝরছে অবিরাম, যেন প্রকৃতিও থমকে গেছে এই এক মুহূর্তে। বিদ্যুতের আলোয় ধূসরের মুখে এক ধরনের তীব্রতা খেলে যায়, ধূসরের ভেজা চুল থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে কপাল বেয়ে, আর সেই গভীর চোখে একরাশ দহন। হঠাৎই ধূসর মুখ নামিয়ে আনে ইচ্ছের উন্মুক্ত ভেজা গলায়। ঠোঁট ছুঁয়ে দিতেই ইচ্ছে দম আটকে যায়, শরীর কেঁপে ওঠে। চোখ বড় বড় হয়ে ধূসরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ধূসর যেন এখন অন্য জগতে। সময় নিয়ে, গভীরভাবে, ইচ্ছের গলায় এক অমোঘ চিহ্ন এঁকে দেয়, যেন জানিয়ে দিতে চায়, এ অধিকার তার, শুধু তার। ইচ্ছে চমকে উঠে, নিঃশ্বাস ঘন হয়ে আসে। বুক ধকধক শব্দে কাঁপতে থাকে, হাত দুটো ধূসরের শার্টের কলারে উঠে আসে থামানোর জন্য, কিন্তু ইচ্ছের শক্তি যেন ব্যর্থ হয়ে যায় ধূসরের দৃঢ়তার সামনে। ধূসর ধীরে ধীরে মুখ তুলে আনে, ইচ্ছের বড় বড় চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। বিদ্যুতের আলো এক মুহূর্তের জন্য দুজনের মুখ আলোকিত করে তোলে, একটা মায়াবী বিভ্রম তৈরি হয় চারপাশে। তারপর ধূসর মুখ নামিয়ে নিয়ে খুব ধীরে, তীব্র কণ্ঠে ফিসফিস করে ওঠে। বৃষ্টি থামলেই কি ভাবছ, আমি থেমে যাব? তুই যে ঝড় তুলে দিয়েছিস, ইচ্ছেময়ী, সেটা সহজে থামার নয়। ধূসর ইচ্ছের হাতটা আরও শক্ত করে ধরে রেখে গভীর চোখে তাকিয়ে থাকে। কণ্ঠস্বরে এক ধরনের দাবির আভাস। কি বলেছিলাম মনে আছে? আমাকে রেখে আসার শাস্তি, সুদে আসলে শোধ করব। আমার থেকে নিজেকে কিভাবে ছাড়িয়ে নেবে ইচ্ছেময়ী? ইচ্ছে আতঙ্কে ধূসরের চোখে চোখ রাখতে পারে না। নিঃশ্বাস ভারী হয়ে আসে, হাত পা কাঁপতে থাকে। ধূসরের স্পর্শের উষ্ণতা ইচ্ছের শরীর জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, ইচ্ছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যায়। ঠিক তখনই, প্রকৃতিও যেন এক লহমার জন্য জমে ওঠে। বাইরে প্রচণ্ড গর্জনে বিদ্যুৎ চমকে উঠে, ঘরজুড়ে সাদা আলো ছড়িয়ে যায় এক মুহূর্তের জন্য। সেই আলোতে ধূসর চোখ বন্ধ করে একরকম গভীর নিঃশ্বাস নেয়, আর সেই ফাঁকেই ইচ্ছে সুযোগ বুঝে বাঁধন থেকে ছিটকে বেরিয়ে যায়। পেছনে ধূসর একটু অবাক হয়, কিন্তু বাধা দেয় না। শুধু দরজার দিকে তাকিয়ে একপাশে ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে। চোখে একরকম দৃষ্টি খেলে যায়, শিকার যদি ভাবে পালিয়ে গেছে, তবে সে বোকার স্বর্গে বাস করছে।